সংস্কার প্রস্তাবনার আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। 4 কমিশনের প্রতিবেদন জমা। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস, প্রতিহিংসার শিকার পর্যবেক্ষণ আদালতের। সীমান্ত সমস্যা সমাধানে প্রয়োজনে সমঝোতায় যাবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাইবেন চীনের সহায়তা। এবং সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলাচ্ছে বিএসএফ, জ্বলছে সার্চলাইট, আতঙ্কে স্থানীয়রা, দ্রুত সমস্যা সমাধানের দাবি। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম, এবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এইসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায়, সে প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করব, এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে, যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণঅভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যে তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে। এর পর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আলোচনায় বসবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ঐক্যমতের ভিত্তিতেই আইনি ও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের লক্ষ্যেই
এই সংস্কার উদ্যোগ বলে মনে করেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাইফুল রিপোর্টের আরও একটি প্রতিবেদন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন 2 উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যে ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন ও উচ্চ আদালতে আসামিদের প্রতি বিদ্বেষপূর্ণ বিচার হয়েছিল, তাদের কেউই দোষী প্রমাণিত হয়নি। আর আইনজীবীরা জানান, এই মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার। বেগম জিয়ার উপর শেখ হাসিনার জিজ্ঞাসা চরিতার্থ করার হাতিয়ার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শুরু থেকেই বিএনপির আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন বলে দাবি করা হলেও কর্ণপাত করেননি কোনো আদালত, বরং নজিরবিহীনভাবে বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। বুধবার খালাস চেয়ে আসামিদের করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ বলেন, নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। রায় বলা হয়, মামলার বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এ রায়ে তা পুনরুদ্ধার হবে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। এই মামলা শুরুতে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী।
ফ্যাক্ট সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালার দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলায় হয় না। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। জেল খাটেন 2 বছর 1 মাস 13 দিন। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সীমান্ত সমস্যার সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে সমঝোতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জানান, মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় রোহিঙ্গা সংকট নিরসনে দেশটির সহায়তা চাইবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চলতি মাসের 20 তারিখ 2 দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সাথে MOU নবায়ন করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সহ মিয়ানমার পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে নেগোসিয়েশনে যাওয়ার কথাও বলেন তিনি। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। বহমান জিনিস এটাতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতার নির্মাণের উপর এবার বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চ আলোর লাইট ব্যবহার করে মনিটরিং করায় আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মাঝে। সহকর্মী জামাল বাদশার তথ্য ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়ে দিচ্ছে বিএসএফ। এছাড়া রাতে উচ্চমানের আলো ছড়ানো লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গ্রামবাসীদের মাঝে। গেল শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এ নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর বুধবার দুপুরে হঠাৎই নির্মিত বেড়ায় বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। বিএসএফ তার কাটার বেড়া দিতে আসে, আমরা সাথে সাথে বাধা দিই এবং তারপর থেকেই কাজ বন্ধ থাকে। বিএসএফ কিছু খালি বোতল, কোকের বোতল 2টা একসাথে করে তার কাটার সাথে ঝুলাই দিচ্ছে। ওরা খুব সম্ভবত আমি যতটুকু দেখলাম 50 বা 100 গজের মধ্যে কয়েকটা বোতল এরকম লাগাইছে। আমাদের পেট্রোল পার্টি কাছাকাছি ছিল, যখন বিজেপি পেট্রোল পার্টি ওখানে যায় তখন কিন্তু ওরা ওই বোতল রেখেই যে কটা লাগাইছিল এই কটা লাগানো হয়েছে, আর বাকিগুলি ওখানে ফেলে রেখেই ওরা কিন্তু চলে গেছে। কাঁটাতারের বেড়া নির্মাণের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজেও। আতঙ্ক কমাতে দ্রুত এ অবস্থার সমাধান চান স্থানীয়রা। বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিছি জায়গায় জায়গায়। বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে। দুদেশের আলোচনার মাধ্যমে দ্রুত সীমান্তে চলমান সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সকল অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কারের 150টি সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেখানে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে। রাষ্ট্রপতি হবে নির্দলীয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া। 20 জন সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ মোটা দাগে 16টি ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত সুপারিশসমূহ তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কমিশনের সুপারিশের মধ্যে আছে নির্বাচন কমিশনকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের ক্ষমতা প্রদান, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 টার্মে সীমিত করা, 100 আসন নিয়ে সংসদের উচ্চকক্ষ সৃষ্টি করা, সংসদের আসন সংখ্যা আরও 100 বাড়ানো, দল নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ 4 মাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করা, সংসদীয় এলাকার পুনঃসীমানা নির্ধারণ করা, প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুত, ভোটার তালিকা হালনাগাদ করা, প্রবাসী পোস্টাল ভোটিং ব্যবস্থা করা, অনলাইন ভোটিং ব্যবস্থা সহ 150 সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। 2018 সালের নির্বাচনে সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যারা এ মধ্যরাতে ভোটের নাটক মঞ্চস্থ করেছেন তাদের তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধান। 2018 সালে মধ্যস্তরের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, তাদেরকে তদন্তের আওতায় আনা সবচেয়ে বড় জালিয়াতি নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হবার পর নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু হলো কিনা সে ঘোষণা দিতে হবে গেজেট করার আগে, এমন সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। সৃষ্টি করতে পারি এই লক্ষ্যে আমরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের চররায় মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিবিউটর সামিট 2025। বুধবার সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট 2025 উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এতে চলতি বছর মার্সেল ব্র্যান্ডের উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ। সামিটে মার্সেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন সিরিজের এয়ার কন্ডিশনারের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই সামিট। দেখছেন সংবাদ রাত।